ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা অলরেডি জেনেছো বা দেখেছো যে কম্পিটিটিভ ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট রুলসগুলোকে এক জায়গায় সাজিয়ে আমি 68 গোল্ডেন রুলস অফ ইংলিশ একটা সিরিজ অলরেডি শুরু করেছি, যেখানে 36টা রুলস আলোচনা হয়ে গেছে। আজ যে ক্লাসে 37 থেকে 40 পর্যন্ত রুলস আলোচনা করা হবে। ওকে, তো এই রুলসগুলো তোমাদের ব্যাংক, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ডব্লিউবিসিএস বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে। তো চলো আজ ক্লাস শুরু করি। তার আগে একটা বিষয় বলবো, যারা এই রুলসগুলোর পিডিএফ পেতে চাইছো তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল ইংলিশ উইথ সঞ্জীব স্যার সেখানে জয়েন করবে। আজকের ক্লাসের ফার্স্ট যে রুলস ছিল 37 নাম্বার রুলস, সেখানে আমরা দেখব। দেখো কি বলেছে, স্টেটমেন্ট দ্যাট কন্টেন্টস আ নাম্বার অফ আ লার্জ নাম্বার অফ। দেখো তুমি এখানে দেখো একটা টার্ম বলেছে, কি শুরুটা কি দিয়ে হচ্ছে না, এ লার্জ নাম্বার অফ, ওকে, বা এ নাম্বার অফ। এই দুটো টার্ম দিয়ে কোনো বক্তব্য তোমার শুরু হচ্ছে বা লেখা হচ্ছে বা ব্যবহার হয়েছে কোনো একটা সেন্টেন্সে, তখন আমরা কি করব, যে এই টার্মের পরে যে নাউনটা ব্যবহার হবে সেটা হবে বহুবচন এবং ভার্বটাও হবে বহুবচন। শুরুটা কিন্তু এ দিয়ে শুরু হচ্ছে, এ নাম্বার অফ বা এ লার্জ নাম্বার অফ। সুতরাং খেয়াল করে দেখো যে এই দুটো টার্ম আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করছি, এর পরে যে নাউনটা হবে এবং ভার্বটা হবে সেটা অবশ্যই কি হবে না, বহুবচনের হবে। ক্লিয়ার? দেখো দুটো উদাহরণ দিয়ে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা কি ভাবে পরীক্ষায় দেয়। এ নাম্বার অফ পিপল, দেখো এই টার্মটার শুরুটা হয়েছে নাম্বার অফ, এইখানে নাউনটা ফর দ্য ফার্স্ট টাইম অফের পরে ব্যবহার হয়েছে, দেখো বহুবচন। পিপল বলতে কি অনেক লোকজনকে বোঝায়, তাই তো? তাহলে এটা হলো বহুবচন। ওকে, আর দেখো এই যে ভার্বটা বসেছে না, এই ভার্বটা দেখো, হ্যাভ কি হয় সাধারণত, হ্যাজটা আমরা কি করি সিঙ্গুলার সেন্সে, আর হ্যাভটা বহুবচনের ভার্ব হিসেবে ট্রিট করি। ওকে, তো এই যে পিপলের পরে বসেছে হ্যাভটা, এটাও কি বহুবচন। হ্যাভের পরে V3 ফর্ম বসে টু ফেয়ার, তাহলে এই নাম্বার অফ পিপল হ্যাভ গন টু ফেয়ার, মানে অনেক সংখ্যক লোক মেলায় গিয়েছে। এই ভাষাটা আমরা এই নাম্বার অফ টার্মটা দিয়ে লিখেছি। ওকে, দেখো এ লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস, তাহলে এখানে শুরুটা হলো কি দিয়ে, এ লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস। কিন্তু দেখো এই টার্মটা তো আগেই রুলসে বলা ছিল, কিন্তু এই যে ক্যান্ডিডেটস, এই যে নাউনটা ইউজ হয়েছে, এটা তোমাকে কি করতে হয়েছে বলো, বহুবচন করতে হয়েছে। পরীক্ষা হলে কি দেবে, হয়তো পরীক্ষা হলে তোমাকে এসটা দিল না, মানে এসটা না দিয়ে তোমাকে এখানে কি হ্যাজ করে দিল, কিন্তু না, তুমি কি করবে, তুমি যা করবে এটাও বহুবচন করবে এবং এই ভার্বটাও কি করবে, বহুবচনের করবে। এই জন্য পুরো সেন্টেন্সের মানে কি, এ লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন, মানে বহু সংখ্যক ছাত্রছাত্রী কি হয়েছে বলো, ক্যান্ডিডেটস, বহু সংখ্যক ক্যান্ডিডেট কি হয়েছে বলো, অংশগ্রহণ করেছিল পরীক্ষাতে বা পরীক্ষায় হাজির হয়েছিল। ক্লিয়ার? 38 নাম্বার দেখবো, চলো। তোমাদের এই 38 নাম্বার যে রুলসটা বলবো, সেই রুলসটাতে দেখো আছে এমন একটি টার্ম, তারপরে দুটো ওয়ার্ড ব্যবহার হয়। ক্লিয়ার? কিন্তু তোমাদের মাঝে মধ্যে কনফিউশন হয়ে যায় যে আমি কোন ওয়ার্ডটা ব্যবহার করব। তাহলে ফার্স্ট দেখে নি রুলস কি বলছে। ফার্স্ট ওয়ার্ড দেখো, রুলস বলছে দ্য সেম ইজ ফলোড বাই দ্যাট অর অ্যাজ। তার মানে আমরা এখানে কি দেখলাম, যে এই টার্মটার পরে অ্যাজও বসে, এই টার্মটার পরে দ্যাটও বসে, তাই তো, দ্য সেম অ্যাজ বা দ্য সেম দ্যাট। কিন্তু তুমি কি করে বুঝবে কখন দ্যাট হবে কখন অ্যাজ হবে, এটাই হচ্ছে আমাদের এই রুলসের আলোচনার বিষয়। সেজন্য তোমাকে এই রুলসের যে পরের লাইনটা আছে পড়ে দেখো, দ্যাট ইজ ইউজড হোয়েন
দ্য সেম ইজ ইউজ উইথ এ নাউন, তার মানে কি আছে, যখন দ্য সেমটার সাথে একটা নাউন ইউজ হবে, এবং কোন ক্ষেত্রে, না ইন কেস অফ রিজেম্বলস, মানে কি সাদৃশ্য আছে, মিল আছে, মিল সেন্সে। ওকে, তাহলে এখানে তুমি লক্ষ্য করে দেখছো যে আমরা দ্য সেম এর সাথে আমরা দ্যাট ব্যবহার করছি, সাথে একটা নাউন থাকবে এবং কি না একটা সাদৃশ্য বা মিল এরকম সেন্স বোঝাবে। দেখো, আই শ্যাল বাই দ্য সেম কার, আমি একই, সেম মানে কি একই রকম গাড়ি, তাহলে আমিও কিনবো একই রকম গাড়ি। দ্যাট, তাহলে এখানে তুমি ভালো করে দেখো, সেমের পরে এই কারটা কি পার্টস অফ স্পিচ হিসাবে কি বলো, নাউন। তাহলে এখানে যখন নাউন হয়েছে, দেখো আমরা কি করেছি, লিঙ্কার দ্য সেম, দেখো দ্যাট, এটার কারণে কি হয়েছে, দ্যাট হয়েছে। মাই ব্রাদার বট, তাহলে আমার ভাই যে গাড়িটা কিনেছিল ঠিক একই রকম গাড়ি আমি কিনতে চাই। ওকে, তাহলে এই গাড়িটার সঙ্গে মানে আমার ভাইয়ের গাড়ির সঙ্গে আমার যে গাড়িটা কিনবো তার একটা সাদৃশ্য রাখতে চাইছি, তাহলে রিজেম্বলেন্স যে সেন্সটা আছে, সাদৃশ্য, এটা ঠিক আছে, রুলস ম্যাচ করলো। আচ্ছা, কখন অ্যাজ হয় আমরা একটু দেখবো। দেখো, অ্যাজ ইজ ইউজড when the same is used either without noun, হতে পারে কোনো ক্ষেত্রে নাউন ছাড়া, আর কি না when the verb is expressed in case of resemblance। ঠিক আছে, রিজেম্বলেন্স যেটা বলছে মানে সাদৃশ্য, সেই সাদৃশ্যটা কে প্রকাশ করবে, না ভার্ব করবে। এখানে দেখো ভার্বের মাধ্যমে আমরা সাদৃশ্যটা আসবে, সাদৃশ্য সেটা ভার্বের মাধ্যমে, নাউনের মাধ্যমে নয়। জাস্ট রাইট দ্য সেম, ঠিক একই রকম লেখো, অ্যাজ আই ডু। এই ডু মানে কি, এই ডু এর অ্যাকচুয়াল সেন্সটা হচ্ছে অ্যাজ আই রাইট। এ বিষয়ে একটা বলবো, একই সেন্টেন্সে যদি একবার ভার্ব ইউজ হয়ে যায়, যেমন রাইট ইউজ হয়ে গেছে, আর সেখানে আমি সেকেন্ড টাইম রাইট ইউজ করব না, তার পরিবর্তে ডু ইউজ করব, কিন্তু বোঝাবে কি বলো, এই রাইট বা লেখা সেন্সটাকে। তাহলে দেখো, দা সেমের পরে তুমি যখন অ্যাজ ব্যবহার করেছো, এখানে দেখো যেটা হয়েছে ভার্বের মাধ্যমে মানে ডুটা সাদৃশ্য খুঁজে আনছে, ভার্বে সাদৃশ্য হচ্ছে, নট নাউনের সাথে। কিন্তু এখানে কি হয়েছিল বলো, কারের সঙ্গে আমার ভাইয়ের গাড়ির একটা নাউন ফর্মে সাদৃশ্য আসছিল। সুতরাং সেই জায়গা থেকে বলবো যে তুমি রুলসটাকে সাম আপ করে নাও। কিভাবে আমি সাম আপ করবো, এইভাবে, দা সেম দ্যাট প্লাস নাউন। ওকে, নাউন, আর এটাকে করব কি বলো, দা সেম প্লাস অ্যাজ, এটাকে করব ভার্ব সাদৃশ্য। অবশ্যই দুটো কি আছে, মিল বা কনসিস্টেন্সি বা সাদৃশ্য সেন্স হয়েছে, সুতরাং তুমি এটা অ্যাজ এ শর্ট হিসাবে মনে রাখার চেষ্টা করবে। ওকে, নেক্সট 39 নাম্বার। এই নো শুনারের থেকে বিভিন্ন সময় এরর কারেকশন বা ইমপ্রুভমেন্টের কোশ্চেন দিয়েছে। তোমাকে ফার্স্ট আমি বলবো যে নো শুনারের যে ব্যবহারটা এখানে দেওয়া হয়েছে এটা হচ্ছে ইনভার্সন। কি না, এখানে দেখো ইনভার্সনের একটা ব্যবহার আমরা লক্ষ্য করছি। এর ইনভার্সন কি জিনিস তোমাকে একটু বলে দিই। দেখো, ইনভার্সন হচ্ছে যে সাবজেক্টের আগে আমরা সাহায্যকারী ভার্বকে ব্যবহার করব। সাধারণত দেখো আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে দেখো আয়ের পরে কি করছি আমরা, বি ভার্ব ইউজ করেছি, তাই তো। কিন্তু আয়ের যদি আগে আমরা করতাম উইদাউট জিজ্ঞাসা চিহ্ন ছাড়া, তখন আমাদের যে টার্মটা উঠে আসতো, যে সেন্টেন্সে আমরা এটা ব্যবহার করতাম, সেটা হতো কি বলো, সেটা হতো ইনভার্সন। এটা কেন করি না, এটার উদ্দেশ্য হচ্ছে বলো, যে সেন্টেন্সের মধ্যে এটা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে সেন্টেন্সে জোর দেওয়ার জন্য। যেমন দেখো, এখানে আমরা একটা সেন্টেন্সে, জাস্ট আমি রুলসটা বলার আগে ইনভার্সন বিষয়টা বলছি। কি হয়েছে, আয়ের আগে ডিড হয়েছে, আয়ের আগে হ্যাড হয়েছে, সি এর আগে ডাজ হয়েছে।
তাহলে সাবজেক্টের আগেই কি হচ্ছে, সাহায্যকারী ভার্ব বসে যাচ্ছে। তো সুতরাং এটা ইনভার্সন, কিন্তু এই ইনভার্সনটা ব্যবহার করার যে নিয়ম নোশনালের মাধ্যমে সেটা আমরা রুলসে পড়ব। দেখো নোশনালকে যখন আমরা ব্যবহার করব কোনো সেন্টেন্সের শুরুতে এবং ইনভার্সনে, নোশনালের সঙ্গে ডু হতে পারে, ডাজ হতে পারে, ডিড হতে পারে, হ্যাড হতে পারে, কিন্তু তারপর সাবজেক্ট V1 V2 V3 যাই হোক এখানে যেটা ব্যবহার হবে, সেক্ষেত্রে তুমি দেখো যে সেকেন্ড পার্টটা কিন্তু সেন্টেন্সে থাকবে, তার আগে শুধু একটা দ্যান বসবে। ওকে, বানানটা খেয়াল করে THAN। তাহলে কনস্ট্রাকশন তোমাকে দিয়ে দিলাম, এবারে উদাহরণের মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। একই রকম বিষয়, দেখো নোশনাল শুরুতেই বসবে, তারপরে কি হবে, ডিড হতে পারে টেন্স অনুযায়ী, হ্যাডও হতে পারে। ডিড আর হ্যাড সেম, শুধুমাত্র তখন ভার্বটাকে চেঞ্জ করতে হবে। নোশনাল ডিড আই গেট করেছি, যেহেতু ডিডের সাথে কি হয় বলো, V1। আর দেখো নোশনাল হ্যাড আই গট 10 করেছি, কারণ এখানে হ্যাড বা হ্যাভের সঙ্গে কি হয়, V3 ফর্ম হয়। বাকি দেখো কোনো রকম চেঞ্জ নেই, চেঞ্জ আছে মানে যেই না মাত্র আমি স্যালারি পেয়েছিলাম, আমি কি করছিলাম, আই স্টার্টেড মেকিং পারচেজেস, আমি কেনাকাটা শুরু করে দিয়েছিলাম। তাহলে এখানে সেন্সটা কি হলো, যেই না মাত্র মানে পার সঙ্গে সঙ্গে স্যালারি আমি শুরু করে দিয়েছিলাম কেনাকাটা। তাহলে এইখানে শুধুমাত্র খেয়াল রাখবে ডিড ব্যবহার করলে কি হচ্ছে V1, আর এখানে দেখো হ্যাড করলে V3। দুটো ক্ষেত্রে কি হচ্ছে দেখো দ্যান মাস্ট বসছে। আর ডাজ কখন যদি এটারই প্রেজেন্ট সেন্স আনি, দেখো নোশনাল ডাজ, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে দুইয়ের সঙ্গে কি হয়, এস বা ইয়েস যোগ হয়ে থাকে। আর যেমন দেখো ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ হয়, এখানে দুইয়ের সঙ্গে কি হবে, ডাজ হয়েছে। আর রিচ, কারণ V1 আর হাউস, তাহলে যেই না মাত্র সে তার বাড়িতে পৌঁছেছিল, দেন কমন বসবেই, সে বিগিনস টু রিড হার ইমেলস, সে ইমেলগুলো পড়তে শুরু করেছিল। তাহলে তুমি এই ছকটা মনে রাখবে, এই ছকটা মনে রাখলেই তুমি এই নোশনাল দিয়ে উত্তর করতে পারবে। পরীক্ষা হলে কি দেয় কোশ্চেন হিসাবে, কোনো সময় দ্যানটাকে দেন করে দেয়, ওকে, তখন ভুল ধরতে হয়, বা এই ডিড দিয়ে তোমাকে গট দিয়ে দেয়, তখন তোমাকে গেট করতে হয়, হ্যাড দেওয়ার পরে গেট দিয়ে দেয়, তখন তোমাকে V3 ফর্ম করতে হয়। কনসেপ্টটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি অবশ্যই উত্তর করতে পারবে। ওকে, 40 নাম্বার আর রুলস দেখব একইভাবে যেটা শিখে আসলাম আমরা ইনভার্সনে নোশনালের ব্যবহার, এখানে শিখবো আমরা হার্ডলি আর কেয়ারফুলি। কি বিষয়, যা শিখেছি সেম বিষয়, যে ডাজও হতে পারে, ডিডও হতে পারে, হ্যাডও হতে পারে, বাট শুধুমাত্র এখানে ওখানে দেন হচ্ছিল, এখানে হইন হবে। ওকে, তাহলে একটা উদাহরণ দেখো, হার্ডলি হ্যাড আই রিচ দ্য স্টেডিয়াম, সবে মাত্র আমি স্টেডিয়ামে পৌঁছেছি, বা যেই না যদি নেগেটিভ সেন্সে আমরা বলি কি বলবো বলো, যে স্টেডিয়ামে পৌঁছানোর সাথে সাথে ঠিক আছে দ্য ম্যাচ স্টার্টেড, খেলাটা শুরু হয়েছিল। এখানে কিন্তু যে টার্মটা মাঝে ইউজ করছি সেটা হচ্ছে হোয়েন। ক্লিয়ার? তো রুলস আগের মতনই, খেয়াল রাখবে যদি আমি ডু ও ডাজ করি V1, ডিড করলো V1, হ্যাড করলে V3। তাহলে এখানে যেহেতু আমি হ্যাড করেছি, দেখো হ্যাডের সাথে কি হয়েছে, V3 হয়েছে। ক্লিয়ার? তো পরবর্তী আমাদের যে রুলসগুলো আলোচনা হবে পরের ক্লাসে, ইহা দেখতে থাকো। ধন্যবাদ।